তুমি আমার সকাল लकीरें हैं तो रहने दो। लकीरें हैं तो रहने दो, किसी ने रूठ कर गुस्से में शायद खींच दी थी। इन्हीं को बनाओ पाला और आओ कबड्डी खेलते हैं। मेरे पाले पर तुम आओ, मुझे ललकारो, मेरे हाथ पर हाथ मारो और भागो। तुम्हें पकड़ूं, लपेटूं, टांग खींचूं और तुम्हें वापस ना जाने दूं। तुम्हारे पाले में जब कबड्डी कबड्डी करता जाऊं मैं, मुझे तुम भी पकड़ लेना, मुझे छूने ना देना। मुझे छूने ना देना वो सरहद की लकीरें किसी ने गुस्से में यूं ही खींच दी थी। इन्हीं को अब बनाओ पाला और आओ कबड्डी खेलते हैं। लकीरें हैं तो रहने दो, किसी ने रूठ कर गुस्से में शायद यूं ही खींच दी थी। মুর্শিদাবাদ জেলার বহরমপুর এক ব্রাহ্মণ পরিবারের সন্তান নলিনাক্ষ সান্যাল। নলিনাক্ষর আবার হৃদয় বন্ধু কাজী নজরুল ইসলাম। নলিনাক্ষর বিয়ে, বন্ধুকে তো যেতেই হয়, কিন্তু কোথাও মনে হয় নজরুলের মনে একটা সন্দেহ ছিল, একটা দ্বন্দ্ব ছিল, কিছুতেই তিনি এই বিয়েতে যেতে রাজি হচ্ছিলেন না। অবশেষে বন্ধুর অনেক পীড়াপিড়িতে যেতে রাজি হলেন। বিয়েতে তো আসা হলো, বিয়ে শুরু হয়েছে ছাদনাতলায়। নলিনাক্ষ হঠাৎ হন্তদন্ত হয়ে নলিনাক্ষর ছোট ভাই শশাঙ্ক শেখর এসে বললেন, দাদা এই বিয়ে তুই করিস না। কিন্তু কেন? নলিনাক্ষ উঠে দাঁড়িয়ে কারণ জিজ্ঞাসা করলেন। শশাঙ্ক শেখর বললেন, বরযাত্রীদের যেখানে বসানো হয়েছে সেখানে কাজী সাহেবকে না বসিয়ে অন্য একটি ঘরে আলাদা করে বসানো হয়েছে, কারণ তিনি মুসলমান। আর যেখানে বন্ধুর আত্মমর্যাদায় আঘাত, সে বিয়ে তিনি করেন কি করে? নলিনাক্ষ দেখে বসলেন, কিছুতেই এই বাড়িতে তিনি আর বিয়ে করবেন না। চারদিকে একেবারে হুলুস খুলু পড়ে গেল। তারপরে বন্ধুকেই আসলে আসতে হলো। নজরুল ইসলাম এলেন, নলিনাক্ষকে অনেক বোঝালেন, তারপরে এই বিয়ে সাঙ্গ হলো। আমাদের গল্পটা এখানে শেষ হতে পারত, কিন্তু হয়নি। মানে যেটা হয় আর কি, বিবাহ বাসরে যখন বরযাত্রীরা এসে পৌঁছন, তাদেরকে তদারকি করবার জন্য যেমন কন্যাপক্ষের একটা আগ্রহ থাকে, তার পরদিন সকালবেলায় পাত্রীর বাবা শরৎচন্দ্র ভট্টাচার্য তিনি তদারকিতে বেরোলেন যে বরযাত্রীরা কেমন আছে। হঠাৎ তার কানে পৌঁছল গানের সুর, আর সেই সুর অনুসরণ করতে করতে গিয়ে তিনি পৌঁছলেন তাদের বাড়ির মন্দিরের বারান্দার কাছে। গিয়ে দেখলেন বিভোর হয়ে গান গাইছে কাজী সাহেব, একের পর এক ভক্তিগীতি, শ্যামসঙ্গীত। তিনি তার আত্মীয় পরিজনকে ডেকে পাঠালেন, সবাই সেখানে এসে পৌঁছলেন। একদিকে অঝোর ধারায় চোখে জল বয়ে যাচ্ছে কাজী সাহেবের, আর সুরের সাগরে ভেসে যাচ্ছেন তিনি এবং ভাসিয়ে দিচ্ছেন অন্যান্য সবাইকে কোনো এক মন্ত্র বলে। শরৎচন্দ্র ভট্টাচার্য গিয়ে বললেন কাজী সাহেবের পায়ে, আর কাজী সাহেব তাকে বুকে জড়িয়ে ধরলেন। নমস্কার, আমি সুবীর ভট্টাচার্য। কাজী কথার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কাজী কথার প্রত্যেকটি পর্বে কবি কাজী নজরুল ইসলামের জীবনের এমনই ছোট ছোট সুন্দর ঘটনা নিয়ে আমরা আপনাদের সামনে এসে হাজির হব। আর দ্বিতীয় পর্বে আমরা কবির কোমল কান্থার মনকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করি, স্পর্শ করবার চেষ্টা করি। দক্ষিণ 24 পরগনা জেলার তালদি একটি সুন্দর ছোট্ট জায়গা, যেখানে আজও জলছবি আঁকে পুকুর, ছায়াপথ তৈরি করে শিউলি জুই, আর স্বপ্ন দেখায় নারকেল সুপুরি। আর সেখানেই আমরা খুঁজে পেয়েছি কাজীর গানকে, আর সেই গানকে কণ্ঠে ধারণ করবেন লাবণী। লাবণী, যার সঙ্গীতের শিক্ষা শুরু একেবারে রেডিওর গান শুনতে শুনতে। আসুন আমরা সেই লাবণীর গান শুনতে শুনতেই কবির কোমল কান্থার মনকে একটু খুঁজে নিতে চেষ্টা করি মাত্র। নিশি নিঝুম ঘুম নাহি আসি, হে প্রিয় কোথা তুমি
কহিতে নারী কথা তুলিয়া আঁখি, বিষাদ মাখা মুখ গুণ্ঠনে রাখি। কহিতে নারী কথা তুলিয়া আঁখি, বিষাদ মাখা মুখ গুণ্ঠনে ঢাকি। দিন যায় দিন গুনে, নিশি যায় নিরাশে, নিশি নিঝুম ঘুম নাহি আসে। হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে, নিশি নিঝুম ঘুম নাহি আসে। 1920 সালে সান্ধ্য দৈনিক নবযুগ পত্রিকার কাজ ছেড়ে দিয়ে কবিতার ভবঘুরে মন নিয়ে এসে হাজির হন দেওঘরে। তারপরে 1921 সালের 17 জুন, 3রা আষাঢ় 1328 বঙ্গাব্দে কবি এসে পৌঁছন দৌলতপুরে। সেখানে তার পূর্ব পরিচিত আলী আকবর খানের ভাগ্নি নার্গিস আসার খানের সঙ্গে তার নিকাহ হয়। কিন্তু এই বিয়ে নিয়ে তার মনে কোথাও একটা দ্বন্দ্ব ছিল, তাই বিয়ের রাতেই তিনি দৌলতপুর ছেড়ে চলে যান। 1922 সালে কুমিল্লায় থাকাকালীন সেখানে তার প্রমীলা সেনগুপ্তর সঙ্গে, প্রমীলা দেবীর সঙ্গে তার প্রণয় বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ ঘটে। 1924 সাল থেকে শুরু হয় তাদের যুগল চলন। তাদের দুজনের মধ্যে যে যুগল চলনের ভালোবাসা স্ফুরণ, সেই ভালোবাসার চলছবির প্রকাশ আমরা দেখি তার বিজয়িনী কবিতার মধ্যে দিয়ে। আবার একদিকে কবির বিদ্রোহী সত্তা, তার ভবঘুরে মন, আবার তার প্রেমিক মন, সমস্ত কিছুর প্রকাশ ঘটে সেই সময় তার ছায়ানট কাব্যগ্রন্থে। আমরা আজকের কাজী কথা শেষ করতে চলেছি, কিন্তু ছায়ানট কাব্যগ্রন্থ থেকে আমাদের সকলের একটি ভালো লাগা কবিতা বিদায় বেলা আমরা শুনতে শুনতে আজকের মতো পর্ব আমরা শেষ করব। আমরা এই কবিতাটি শুনব অরুণিতার কণ্ঠে। একেবারে শিশুকাল থেকে যে পরম যত্নে কবিতাকে লালন করেছে যার কণ্ঠে, আসুন আমরা অরুণিতার কণ্ঠে সেই বিদায় বেলা কবিতাটি শুনি এবং শুনে নিই কাজী সাহেবের সেই কোমল কান্থার মনের প্রকাশ। বিদায় বেলায় তুমি অমন করে গো বারে বারে, জল ছল ছল চোখে চেয়েও না, জল ছল ছল চোখে চেয়েও না। ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না, শুধু বিদায়ের গান গেও না। হাসি দিয়ে যদি লুকালি তোমার সারা জীবনের বেদনা, আজও তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ওই ব্যথা তোর আঁখি, কাঁদো কাঁদো মুখ দেখি আর শুধু হু হু করে বুক। চলার তোমার বাকি পথটুক পথিক, ওগো সুদূর পথের পথিক। হায় অমন করে ও অকরুণ গীতে আঁখির সলিলে ছেও না, ওগো আঁখির সলিলে ছেও না। দূরের পথিক তুমি ভাবো বুঝি তব ব্যথা কেউ বোঝে না, তোমার ব্যথার তুমি দরদি একাকী। পথে ফেরি যারা পথহারা, কোনো গৃহবাসী তারে খোঁজে না। বুকে ক্ষত হয়ে জাগে আজও সেই ব্যথা লেখাকি। দূর বাউলের গানে ব্যথা হানি বুঝি ধুধু মাঠে পথিকে। এই যে মিছি অভিমান পরবাসী, দেখি ঘরবাসীদের ক্ষতি কি। তবে জানি কি, তোমার বিদায় কথায় কত বুক ভাঙা গোপন ব্যথায় আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায়। পথিক ওগো অভিমানী দূর পথিক,
কেহ ভালোবাসিল না ভেবে যেন আজও নিচে ব্যথা পেয়ে যেও না। ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেও না।